আমরা ক্ষমতা না, we have not assumed power, we have assumed responsibility. আমাদের কতগুলি দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে, ছাত্র জনতা সবাই, এই দায়িত্বটুকু আমরা পালন করতে চেষ্টা করছি যথাসময়। এর মধ্যে কতগুলো ইস্যু আছে, কিন্তু সবটা আমি যেটা ভাগ করি তিন ভাগে, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মধ্যমেয়াদীটা কিছু হয়তো আমরা শুরু করতে পারবো, দীর্ঘমেয়াদী ডেফিনেটলি রাজনৈতিক সরকার যিনি আসবে তারাই করবে। শর্ট টার্ম আমরা কিছু কিছু চেষ্টা করবো করতে। এবং আজকের যে সেটা বৈষম্য, আর্থিক অবরোধ, বাংলাদেশের অর্থনীতি, এখানে যে সবকিছু আপনার কভার করেছে, এখানে এমন কিছু নাই। বেসরকারি খাত, ডিজিটালাইজেশন, ব্যাংক, এমনকি যে নারীর বৈষম্য নিয়ে আলাপ করেন, আইনের ব্যাপার, প্রয়োগের ব্যাপার, সেগুলো তো সবকিছু আছে। তো আমরা আশা করবো, we don't want to invent wheel also. এখন অনেক রিসার্চ গবেষণা করে অনেক কিছু পাওয়া যায়, তবে যে ডিরাইভ নলেজগুলো আছে আমাদের আপনাদের, সেগুলো যেন ইমিডিয়েটলি আমরা যেন ইমপ্লিমেন্ট করতে পারি। ইমপ্লিমেন্টে যে ব্যাংকিং সেক্টর বলেন, রেভিনিউ সেক্টরে বলেন, এনবিআরএ, তারপর আপনার বিভিন্ন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলছেন, ল্যান্ড রেজিস্ট্রেশন দেরি হয়, তারপরে অনেক রকম ইস্যুগুলো আমরা জানি আছে, সেগুলো নো একেবারে রকেট সায়েন্স না, আবার বের করতে হবে। হ্যাঁ, রকেট সায়েন্স কিছু আছে, হয়তো খনিজ পদার্থগুলো আমরা ইসে করতে হবে, বা ড্রিলিং বা অফশোর ইস্যুগুলো, সেগুলো কতগুলো সায়েন্সের ব্যাপার আছে, বা নিউক্লিয়ার পাওয়ার এনার্জি কীভাবে আমরা করবো সেগুলো আছে। কিন্তু আমাদের মেন হলো আমরা কিভাবে কাজটা এখন করব। আর আমরা সবাই না উইলি মোমেন্ট টু মোমেন্ট, আমাদের যে এখন কুশলী সবাই দেখবেন, আমাদের ডিসিশন কিন্তু খুব কুইক হয়, খুব রাউন্ড অ্যাবাউট না। তো ডিসিশন কুইক হওয়া মানে তো স্লিপ শর্ট ডিসিশন না, ভাবনা চিন্তা করি, কিন্তু ওদের দ্রুত আমরা নেই। এই যে ইন্ডিয়ার চেয়ারম্যান সাহেব বলেন খাদ্যের উপর চিনির দাম, এসের দাম কমাতে ডিউটি, আগে অনেক সময় লাগতো, রাউন্ড অ্যাবাউট পলিটিক্যাল কিছু ইস্যু থাকে, ইম্পারেটিভস থাকে, সেটা তার অংশ তারা পারে না। কিন্তু আমাদের কারো কোনো এজেন্ডা নেই, আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই, এজেন্ডা আছে দেশের স্বার্থ, সেটা তো আমাদের এজেন্ডা। আমরা চেষ্টা করছি করতে। তবে আমি বলে রাখি, এখানে অনেক রাজনীতিবিদ আছে, আমরা উই উড লাইক টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা যেটা করবো শর্ট টার্মে বা মিড টার্মে, ফুটপ্রিন্ট মানে ভবিষ্যতে যেন যে কোনো সরকারে আসে, সেগুলো অ্যাটলিস্ট সেগুলো যেন তারা পারসু করে। আগেকার রাজনৈতিক সরকার, এক সরকার আসলো, আরেক সরকার বলে এগুলো সবই খারাপ, আবার নতুন করে শুরু করো। আমরা যেটাকে অর্থনীতি ভাষা করে ডেড ওয়েট লস, যেটা আগে করেছিলেন ওটাকে একটু কি আপনারা বলেন রিইঞ্জিনিয়ারিং, এগুলো যদি করতে পারেন, রিপারপাসিং অলসো টু সাম এক্সটেন্ট করেন, তার বেটার হয়। সেটা আমরা চাচ্ছি ফুটপ্রিন্টটা রাখতে। ফুটপ্রিন্ট রাখলে সহজ না, ফুটপ্রিন্ট রাখবো এইভাবে যে আমরা যেটা করে যাব সেটা যেন লোকজন কনভিন্স হয় যে এটা তাদের জন্য করে, তখন তারাই প্রেশার দেবে যে আপনি এটা করছেন না কেন, এরকম বিষয় ছিল। তবে ডেফিনেটলি আরো ব্রডার, আরো সূক্ষ্ম জিনিসগুলো তারা করবেন সেটা। এখন আমি মোটার আগে কতগুলো জিনিস বলি যেটা বৈষম্য। প্রথমত বাংলাদেশের বৈষম্যের দুটা দিক আছে, একটা আমরা বলি কোয়ালিটেটিভ, চোখে দেখতে পারবেন না। একটা লোকের অমর্ত্য সেন বহু আগে বোঝায়, একটা গরিব লোককে দেখতে তোমার গবেষণা করার দরকার নাই, সেটা কেবল বিষাদময় চেহারা, এটা হলো গরিব, এটা কোয়ান্টিটেটিভ, আয় কম। কিন্তু অনেক গরিব আছে, চেহারা মোটামুটি ঠিক আছে, কিন্তু তার ভেতরে নানা রকম বঞ্চনা, নানা রকম সেগুলো আপনি বুঝতে পারবেন না। সেটা আমরা অনেকটা কোয়ালিটেটিভ বলি, তাই না? যেটা আমরা অর্থনীতি হিসাবে ডক্টর বলি, আমরা যেটা কোয়ালিটেটিভ বলি, তাই না? নর্মেটিভ সায়েন্স, যেটা নর্মেটিভ ইকোনমিক্সে খারাপ ভালো, এবং সেটা আমরা ব্যাংকে কি বলি এথিক্স এন্ড ব্যাংকিং, সেটা মানেটা কি? সেটা হল আমরা নর্মেটিভ সেন্সে বলছি, ব্যাংকাররা করবে মানুষের ভালোর জন্য করবে, সেটা আরেকটা পজিটিভ যেটা বলি, যেটা আমরা দেখতে পারবেন। সেখানে দুটো ইন্ডিকেটর আমরা দেখছি বাংলাদেশে, আয় ও সম্পদের বৈষম্য। আয়ের বৈষম্যের চেয়ে সম্পদের বৈষম্যটা আরো প্রকট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। অ্যাক্সেস টু অপরচুনিটি, সেবার সুযোগ। অনেক গরিব জানে না সরকারি কি সেবা আছে, তাই না? এবং অনেক সময় যারা একটু গ্রামের টাউট টাইপের লোক, তারা জানে কোথায় গিয়ে আছে, তার কাছে টাকা দিয়ে সেবাটা আনতে হয়। ওদের সুযোগে প্রথম হলো সুযোগের নলেজ নাই, আর সুযোগ অ্যাক্সেস, যেটা আমরা ইনক্লুসিভ বললাম, তাই না? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন,
ব্যাংকে যেতে পারে না। ব্যাংকার যেটা, আমি এক সময় ব্যাংকার যে একটা এক্সক্লুশন প্রিন্সিপাল, গরিব লোককে কোনদিন মানা করবে না। তোমার গরিব লোককে বলবে এই 10 জায়গায় সই করো, 50টা কাগজ আনো, চেয়ারম্যানের ইসে আনো, আপনাকে না বলতে পারবে না, বলবো না। অর্থাৎ এমনভাবে না বলবে যে গরিব লোক বলে দরকার। আমাকে অনেক লোক বলছে স্যার আমি গেছি অনেক আগে, এখন আমি বলছি দরকারই নাই আমার লোনে, একটা জমি বিক্রি করে আমি করবো। সো এই ধরনের যে সুযোগে সীমিত করি আমরা ডেলিভারিটি আর আমাদের লোক, এই জিনিসটা কিন্তু আমাদের এই যে মানুষের সৃজনশীলতা আনলিশ করা, উদ্ভাবনী শক্তিকে সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটা জিনিস হলো বৈষম্যটা কিন্তু আপনি আয় সম্পদ না, বৈষম্যটা হয় স্বাস্থ্য, শিক্ষা, এসব ক্ষেত্রে। কারণ আমরা বলি স্বাস্থ্য যায়, আমরা অনেক সময় বলি স্বাস্থ্য কিন্তু আপনার ইরোডিং। একটা লোকের যদি কারো স্বাস্থ্য যদি খারাপ হয়, গরিব লোকের তো খালি ভিটামিন এ দিলে আর শুধু কলার ইঞ্জেকশন দিলে বা সেই ধরনের তারও ক্যান্সার হয়, তারও নারক জটিল। সেই জটিল রোগের চিকিৎসা কোথায় হবে? এখন তো না, সব ঢাকায় আসতে হয়, হাসপাতাল সব ঢাকায়। অর্থাৎ এই যে স্বাস্থ্যের সুযোগটা, যে ইরোডিং ফ্যাক্টর বড় লোকের জন্য, কিন্তু একজনের যদি কারো কিছু হয় বেদি, তাকে ঘটি বাটি বাড়ি ঘর বেচতে হয়। আরেকটা হলো আপনার শিক্ষা। শিক্ষাকে আমরা বলি ইকুয়ালাইজিং ফ্যাক্টর। ইকুয়ালাইজিং মানে শিক্ষাটা এমন জিনিস, এমন ইনভেস্টমেন্ট যে আপনি এটাকে মানুষের আপনার ভার্টিক্যাল মুভমেন্ট সাহায্য করবে, হরাইজন্টাল। কারণ একটা কৃষকের ছেলে, আমার দাদা তো কৃষক ছিলেন, আমার বাবা যাচাই পড়াশোনা করেছেন, আমার অন্য চাচারা পড়াশোনা করেন, এখন গ্রামেই আছেন, করে আমাদেরকে পড়িয়েছেন। সো উই হ্যাভ কাম আপ টু সাম। আমাদের তো টাকা পয়সা ইনভেস্ট করে, ইনভেস্টমেন্ট হলো হিউম্যান রিসোর্স, আমার শিক্ষাটা। এবং এই শিক্ষার সুযোগটা কিন্তু হয়তো পাচ্ছে না, আবার কোয়ালিটি শিক্ষা। অতএব শিক্ষা আর সার্বিকভাবে সামাজিক, যেটা আমরা বলি যে সামাজিক সুরক্ষা, আর এই ব্যাপারে অবশ্য আমি প্রায় আর্গু করে, আমরা ট্যাক্স দিতে চাই না, ট্যাক্স নাই। আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আপনি জানেন ট্যাক্স ইজ অলমোস্ট মোর দেন 60%, তাই না? আপনি ওখানে সব পাবেন, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এগুলো তো আপনি সব কিছু পাবেন। মানে এইসব অপেক্ষা। আমি নরওয়েতে 5 বছর সুইডেনে গেছি, বুড়া প্রফেসর আমাকে যারা মাকে দেখতে যায়, মাকে দেখলাম হাসপাতালে 5 স্টার হোটেল, 90 বছর, হ্যালো মামা হাও ইউ বলে আমাকে লোক। আমি বলি তোমার মামা তো আমার বাবা মার চেয়ে অনেক ভালো আছে, বলি স্টেট উইল টেক কেয়ার অফ দ্যাট, আমার চিন্তা কিসে। এই সিস্টেম আমরা যেতে পারবো কিনা জানি না, বাট বিভিন্ন ট্যাক্স দিতে হবে। যাই হোক, এইগুলো যদি আমরা সার্বিকভাবে না করি, তবে কিন্তু ওই যে আমাদের উন্নয়ন বলছি 30 বছরে আমাদের উন্নয়ন যথেষ্ট হয়েছে। আমি বলছি বাংলাদেশ ওই কিসিঞ্জারের বটমলেস বাস্কেট অফ দ্য রিচার্ড নেশনস কি ওদের কি টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট, তাই না? এটা বলতো উই হ্যাভ প্রুভ দেয়ার ফাইন ইজ রং, তাই না? আমরা ইন্ডিকেটার মিডল ইনকাম কান্ট্রিজ এবং ডেভেলপিং কান্ট্রি আমরা উই হ্যাভ শিফট অ্যান্ড সাকসেসিভ গভর্নমেন্টের আমি বলবো দে আর নট ফর এ পার্টিকুলার গভর্নমেন্ট। অর্থাৎ এটা আমরা যেন রাখতে পারি, দ্রুত নিয়ে যেতে পারি। আরেকটা জিনিস হলো বাংলাদেশের বেশিরভাগ অনেক প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন এগুলো কিন্তু অনেক উইক হয়ে গেছে। নট দ্যাট থিওরিটিক্যালি উইক না, লোক আপনার ঠিক মতো ভালো লোক দেওয়া নেই, তাদের দক্ষতা ছিল না, তাদের সামর্থ্য ছিল না, বা তারা আবার দেবার ইনফ্লুয়েন্স বাই সাম আদার প্রফেশনাল জায়গায়, ব্যাংকের নন প্রফেশনাল কনসিডারেশন। সুতরাং বিদ্যুৎ নাই করলাম যে তাদেরকে তারা ইনফ্লুয়েন্স করছে, কাদের দ্বারা তারা ইনফ্লুয়েন্স হয়েছে। অতএব এই জিনিসটা ছিল। আরেকটা আমার সিস্টেমটা, যেটা আপনারা ওদেরকে বললেন যে এনবিআর এর, আমি প্রথমে এসেই কিন্তু এনবিআরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার অসুবিধা কি, জনবল, অফিস, আমাকে দিজ আর নট হার্ডওয়্যার হলো আপনার সিস্টেমটা ডেভেলপ করেছেন। অনেক জায়গায় কিন্তু সিস্টেম অটোমেটেড পায়নি। কিছু কিছু জায়গায় চেয়ারম্যান আছে, ওরা হয়তো বলে না আমরা এখন যাবো ওনার সাথে, এটার সাথে ঝগড়া দিতে হবে ওখানে, যে আমরা কি করছি আমাদের। কারণ কিছু কিছু জায়গায় হয়েছে, বাট নট অল হয়েছে। কোর্টে আপনার সময় লাগে। ক্লাসিক এক্সাম্পল হয় না, পেরিশেবল জিনিস আছে বেনা বলে যদি 4 দিন করে থাকে। আমার সময় বলেছে প্রাণের একটা রিফ্রিজারেটর ব্যান 7 দিন ছিল কলকাতা থেকে পুরানো সার্ভে, অ্যান্ড দ্যাট ওয়াজ এ নন ট্যারিফ ব্যারিয়ার। ওই প্রাণের যেতে দেবে না, তত শুনে প্রাণের ওই রেফ্রিজারেটরে অরেঞ্জ জুস টুস সব ওকে চলে গেছে। এটা একটা স্ট্র্যাটেজি আর কি। যাও এইগুলো যদি আমরা অনেক সময় রেগুলেটরি ইস্যুর জন্য, অত এই সিস্টেমটা। আর সবচেয়ে বড় হলো আমাদের অটোমেটিক যদি না করি,
ডিসক্রিপশনারি পাওয়ারটা থাকে বেশি। এই যে ট্যাক্স অফিসার আপনার দেখা যাবে, আমরা অনেকে বিদেশে, আমি 5 বছর বাইরে ছিলাম, ট্যাক্স অফিসার কে আমি জানতেন তারা, অটোমেটিকলি দিতাম, ভেরি প্লিজেন্টলি সারপ্রাইজ, ফেরত আসতো মাঝে মাঝে, তুমি $400 বেশি দিয়ে দিবে। বাংলাদেশে অবশ্যই এটা ডিফিকাল্ট হতে একটা, আমি জানি না চেয়ারম্যান সাহেব বলতে পারে, মানে অটোমেটেড হতে কারো ডিসক্রিপশনে পাওয়ার না। সেজন্য আমরা চিন্তা করছি এটাকে আরো অটোমেটেড করা, শুধু ট্যাক্স না, সব সিস্টেম, সেবাটা দ্রুত হয়, সেবার কোয়ালিটিটা বাড়ে। কিন্তু দুঃখজনক হলে সত্যি, যদিও স্মার্ট বাংলাদেশ বলি, ডিজিটালাইজ বাংলাদেশ বলি, রিয়ালিটি ইট ইজ নট। ব্যান্ডউইথ কম, আপনার বিষয় কম, এবং আপনার জানেন WPI এর র্যাঙ্কিং আমরা 32 বলি না, নিচের দিক দিয়ে 32, 1 নম্বর না। মানে এই যে ইন্টেলেকচুয়াল না, যে আইটি এবং নলেজ ব্যাপারে আমরা অনেক লো। আমরা অবশ্য প্রচার করেছি অনেক কিছু, সামষ্টিক অর্থনীতি বলে, কিন্তু এটা যদি না করে। রিসেন্টলি আই মেট ওয়ান অ্যাম্বাসেডর, আমি নাম না বললাম, উনি একই আর্গু করতেন, অটোমেটেড ডিজিটালাইজড করো না কেন, আমি তোমার দেশে কি? সে বলে, আমি জানি, ইচ্ছা করে প্রশ্নটা আমি করলাম, বলে আওয়ার সিস্টেম ইজ ফিয়ার্সলি এফিশিয়েন্ট। আমি তো কথা কংগ্রেস, তুমি হ্যাভ ইউজড এ ভেরি ফিয়ার্সলি, ভয়াবহ রকম এফিশিয়েন্ট, মানে একেবারে এক চুরো বিচ্যুতি হবে না, কেউ যদি বিচ্যুতি করে তার শাস্তি হবে। ওই দেশটার নাম আমরা বলে আপনারা বুঝতে পারবেন, এত এফিশিয়েন্ট, কুইক, ভেরি এফিশিয়েন্ট, ডিসকাশনের পার্টটা অনেক কম। অতএব এইভাবে আমরা করতে পারবো, আমরা চেষ্টা করবো ডেফিনেটলি, তাই না, ওই রকমের সিস্টেমে যেতে, লোকজন যেন আর কমপ্লেন না করে। অতএব লাস্ট বাট নট লিস্ট, আমাদের উন্নয়ন কৌশল এবং স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের রিভিজিট করতে হবে, সেটা তো অনেক কাজ করতে পারি, তাই না? আমরা খালি দেখছি গ্রোথ অনলি। আমি নিজেও তো গভর্নর হিসেবে অনেকটা খুশি ছিলাম, সামষ্টিক অর্থনীতি, এই ইনফ্লেশন একটু কম, ফরেন রিজার্ভ বেড়ে গেছে, তাই না, রেমিটেন্স আসে, কিন্তু ওইটা যে নিচের দিকে স্তরের মানুষ যেটা বেনিফিট পাচ্ছে কিনা, বা ইকুয়ালি বলবো না, মানে যুক্তিসঙ্গত যেন বেনিফিট হয়। ইকুয়ালি মানে একটা লম্বা মানুষকে মাথা কেটে, আমাকে যদি মাথা কেটে বেটে হবে, আবার বেটে মাঝে চাপ দিয়ে উঠতে করে পারে না, এটা তো আপনার একটা ইকুয়ালিটি, মানে সমানভাবে সুবিধা না পায়, সেটা কিন্তু পাই না এতদিন। রিভিউজ করার সময় আসছে এই জন্য যে উন্নয়নের, সেটা যেন আমরা খালি কেকের সাইজ বড় হবে, ডিস্ট্রিবিউশন দিকে দেখবো না, কবে কেকটা কাটবেন, কবে কাটে কি দেবেন, সেটা করো না। আর যারা কেক কাটে তারা এবার নিয়ে নেয়, সেটা আমি নাই বললাম, কারা কাটে কারা নিয়ে নেয় প্রথম, সেটা আপনার নিজেরই জানেন, যারা ডিসিশন নেয়। সে নাকি ইংলিশের কথা, হাউ টু কাট এ কেক ফেয়ারলি। আমাকে একটা কেক দিলে বা বসি কাটতে দিলে, আমি আর যেটা হাফের বেশি নিয়ে নেবো, বাকিটা বলবে যে হি হু কাজ শুড নট চুজ ফার্স্ট। আপনারা যখন কাটবেন কিন্তু আমি চুজ করতে হবে, তখন আমার মাথায় থাকবে যে আমি যে কেটে ফেলি বড় করে, তখন আমি পাবো। সেটা যে কাটে তার ডিস্ট্রিবিউট করার বা তাকে ডিসিশন নেওয়ার, ডিসেন্ট্রালাইজ করার ডিসিশনটাকে, এটা হলো মুদ্রা কথা।